নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কংগ্রেস বোধহয় এই মুহূর্তে আরো অনেকটা বেশি অর্গানাইজড এবং আরো অনেকটা বেশি চার্জড আপ, এবং বিজেপির বিরুদ্ধে লড়াই ঠিক কিভাবে রাস্তায় নেমে করতে হবে তারা বোধহয় এই মুহূর্তে অনেকটা সেই সম্বন্ধে ওয়াকিবহল। তার কারণ একদম সরাসরি রাজ্যসভার সিটের ক্ষেত্রে মধ্যপ্রদেশে গত পরশুদিন সারা রাত জুড়ে একটা বিশাল বড় ড্রামা হয়েছে। গতকাল সেটার একটা নিষ্পত্তি হওয়ার জায়গায় এসেছে, কারণ অভিষেক মানু সিংভি সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ, সেই অভিষেক মানু সিংভি সরাসরি ইলেকশন কমিশনের দপ্তরে যায় এবং সেখানে গিয়ে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে। সেখানে গিয়ে আরো দুজন যারা রয়েছে ইলেকশন কমিশনার, তাদের সঙ্গে দেখা করেন এবং তার পরবর্তীতে অভিষেক মানু সিংভি বাইরে বেরিয়ে এসে যা ব্যাখ্যা দেন তাতে অবশ্যই কোথাও গিয়ে ইলেকশন কমিশনের যে রিটার্নিং অফিসার অর্থাৎ আরো তার ভুল হয়েছে এবং সেই ভুলের মাসুল ইলেকশন কমিশনকে দিতে হবে। সম্পূর্ণটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই মুহূর্তে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সিটে লড়াই করছিলেন কংগ্রেসের হয়ে মীনাক্ষী নটরাজন, এবং এই মীনাক্ষী নটরাজন তার যে নমিনেশনটা রাজ্যসভার এমপি হতে গেলে একটা নমিনেশন ফাইল করতে হয়, সেটা রদ করে দেয় ইলেকশন কমিশন, এই বলে যে তার নামে অন্য একটি কেস রয়েছে, একটা তার নামে পুলিশি কেস রয়েছে, কিন্তু সেটা তিনি তার নমিনেশন ফাইল করার সময় জানাননি। তো সেই সম্বন্ধীয় বিষয়টা যেহেতু লুকিয়ে গেছেন তিনি, তাই জন্য তার নমিনেশনটা রদ করে দেওয়া হবে। অর্থাৎ তার নমিনেশন যে রদ করে দেওয়া, আপনারা বুঝতেই পারছেন ভোটাভুটির ক্ষেত্রে কাদের সুবিধা হয়ে যাবে, অন্যদিকে যে ক্যান্ডিডেট দাঁড়িয়ে আছেন তার সুবিধা হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একদম সরাসরি অভিষেক মানু সিংভি থেকে শুরু করে কেসি বেণুগোপাল, তারা গত পরশুদিন সারা রাত জুড়ে কংগ্রেস ধর্ণা দেয় এবং ধর্ণাটা দেয় হচ্ছে ইলেকশন কমিশন, মধ্যপ্রদেশের যে স্টেট ইলেকশন কমিশনের অফিস তার বাইরে, এবং সকালবেলায় একদম চলে যান গতকাল অভিষেক মানু সিংভি থেকে শুরু করে কেসি বেণুগোপালরা, এবং তারা গিয়ে একদম দেখা করেন এই জ্ঞানেশ কুমারের সঙ্গে এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের সঙ্গে। এবং তারা সেখানে দাঁড়িয়ে কি বলেন, তারা একদম সরাসরি বলেন যে আপনাদের রিটার্নিং অফিসার ভুল করছেন। তার কারণ এই যে মীনাক্ষী নটরাজন, তার বিরুদ্ধে কোনো কেস নেই, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস নেই, একটি অন্য মানুষের কেস, এবং সেখানে সেই কেসের মধ্যে তার নামটা শুধু উল্লেখ করা হয়েছে। সেই কেসটা কখনোই তার বিরুদ্ধে থাকা কেস হিসাবে গৃহীত হতে পারে না, তাই জন্য তিনি সেটাকে উল্লেখ করেননি তার যে নমিনেশন ফাইল করেছেন সেখানে। তিনি সম্পূর্ণভাবে এই কেসের বিরুদ্ধে থাকা একজন মানুষ, অর্থাৎ তার বিরুদ্ধে কেস করেছে কেউ, সেরকম বিষয়টা নয়। এবং যে কেসটার কথা আপনারা উল্লেখ করছেন সেই কেসটা কোর্টেই কখনো যায়নি, কোর্টে গিয়ে সেখানে কনভিক্টেড হবে কিংবা সেখানে শুনানি হবে তেমন কোনো প্রেক্ষিতে তৈরি হয়নি, কেসটা কোর্টেই ওঠেনি। তাহলে সেই কেসের ভিত্তিতে যে নামটা রয়েছে তার শুধু, সেখানে ভিত্তিতে কিভাবে তার সম্পূর্ণ নমিনেশনটা আপনারা ক্যান্সেল করে দিতে পারেন, এই প্রশ্ন সম্পূর্ণ তুলেছেন অভিষেক মানু সিংভি। কোথাও গিয়ে একদম কারেঙ্গে ইয়া মারেঙ্গে সেই ধরনের একটা প্রেক্ষাপট। শেষ পর্যন্ত মীনাক্ষী নটরাজন, তার যে এখনো পর্যন্ত তার নমিনেশনটা রদ হয়ে গিয়েছিল ইলেকশন কমিশনের দ্বারা, সেটা সম্পূর্ণ রিটার্নিং অফিসার তার ভুলের জন্য হয়েছে তেমন দাবি করছেন অভিষেক মানু সিংভি। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, অন্যদিকে ঝাড়খণ্ডে কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। এক নির্দল প্রার্থী, তিনি বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী, তিনি রাজ্যসভায় যাওয়ার জন্য নমিনেশন ফাইল করেছেন। তার ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে, কিন্তু তাকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একদিন গোটা সময় দেওয়া হয়েছে যে তার জায়গাটা তিনি যাতে তুলে ধরতে পারেন সঠিকভাবে। কিন্তু এই ক্ষেত্রে কেন মীনাক্ষী নটরাজন, তাকে কোনো সময় না দিয়ে সম্পূর্ণ তার নমিনেশনটা ক্যান্সেল করে দেওয়া হলো, সেটাই উঠেছিল মূল প্রশ্ন। আপনারা শুনুন অভিষেক মানু সিংভি তিনি একদম বাইরে দাঁড়িয়ে কি বলেছেন, ইলেকশন কমিশনের অফিস থেকে বাইরে বেরিয়ে এসে তিনি কি বলেছেন। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট। কংগ্রেস এই মুহূর্তে চোখে চোখ রেখে লড়াইয়ের মেজাজে রয়েছে, সেটা কিন্তু অন্তত বোঝাই যায়। আপনারা দেখুন, দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। धन्यवाद। इसके कारण बड़े सरल हैं। एक आधार पर मिस मीनाक्षी नटराजन को आरओ ने निरस्त कर दिया उनके नॉमिनेशन पेपर को। वो आधार था ये गलतफहमी कि कोई क्रिमिनल केस जो इनके विरुद्ध पेंडिंग है उसका इन्होंने खुलासा अपने फॉर्म में नहीं किया। मजे की बात यह है कि कोई भी क्रिमिनल केस ऐसा नहीं है जो कानून में एग्जिस्ट करता है, स्थित है, जिसका वो खुलासा कर सकती थी, कोई नहीं है। एक नोटिस आया है कोर्ट से कि आप आइए और बताइए
कि हम कॉग्निजेंस इस केस का लें कि नहीं लें। ये पहली कक्षा का कानूनी विद्यार्थी जानता है कि कॉग्निजेंस यानी संज्ञान लेना एक प्राथमिक स्टेज होती है मैजिस्ट्रेट द्वारा, और वो इसलिए ली जाती है कि मैं ये निर्णय करूं कि ये केस आगे चलना चाहिए कि नहीं। बिना कॉग्निजेंस के कोई भी क्रिमिनल केस जन्मता ही नहीं है, क्रिएट ही नहीं होता है। अब मज़े की बात यह है कि जो इलेक्शन कानून है, जो चुनाव आयोग का कानून है, जिसमें ये खुलासा की उत्तरदायित्व है, उसमें लिखा है स्पष्ट कि आपको सिर्फ वो वाला खुलासा करना है जिसमें अपराध अगर प्रूव हो तो दंड 2 वर्ष से ज़्यादा हो और जिसमें चार्जेस फ्रेम हो चुके हों। ये कानून में लिखा है सेक्शन 33A में, जो हमको पढ़ने की आवश्यकता नहीं है। उसका उत्तरदायित्व, उसका कर्तव्य है आरओ को देखने की। अब इसमें कॉग्निजेंस की प्रथम श्रेणी में नहीं आता ये, यानी मैजिस्ट्रेट ने अभी तक कॉग्निजेंस नहीं दिया। अगर और जब वो उनको सुनने के बाद, मिस मीनाक्षी नटराजन को सुनने के बाद कॉग्निजेंस लेंगे, संज्ञान लेंगे, उसके बाद तहकीकात होगी, तहकीकात के बाद चार्जशीट होगी अगर हुई, और चार्जशीट के बाद चार्जेस फ्रेम होंगे। यानी 3 आगे के अभी तक हिस्से बचे हैं। प्राथमिक हिस्सा संज्ञान का नहीं हुआ और आरओ ने मान लिया कि ये एक क्रिमिनल केस पेंडिंग है। ये जैसा मैंने कहा 2 + 2 को 7 लिखने वाली गलती है। इसके अलावा हमने कई मुद्दे और रखे और कहा कि इस प्रकार की एक बेहूदी गलती के कारण कोई भी राज्यसभा का नामांकित व्यक्ति शुरुआत में ही निरस्त नहीं किया जा सकता। ये गणतंत्र के विरुद्ध है, उनके सिद्धांतों के विरुद्ध है, नॉन लेवल प्लेइंग फील्ड बनाता है, और उस तरीके से देखा जाए तो मूल ढांचे को संविधान के उसको विकृत करता है। आप पहले ही किसी को रेस से हटा देते हैं जिससे कोई चुनाव ही ना हो। उन्होंने ये बातें सुनी, हमने और भी कई दलीलें रखे और उसमें हमने अंतिम ये कहा कि आपके पास ये पूरा अधिकार क्षेत्र है, यानी चुनाव आयोग के पास ये कहने की आवश्यकता नहीं है कि आप जाइए कोर्ट कचहरी या आप रुकिए 3, 4, 5 साल तक दूसरा गलत व्यक्ति चुनावित हो जाए, ये पहली बार हट जाए, 3 साल 4 साल बाद आप आइए चुनाव याचिका में जाके। आपके पास यानी चुनाव आयोग के पास ये पूर्ण रूपेण अधिकार क्षेत्र है कि आप आरओ जो आपका एक एक्सटेंशन है उसके निर्णय को रिवर्स कर दें। आज विड्रॉल की तारीख है, आप बिल्कुल विड्रॉ कर सकते हैं उस ऑर्डर को, उसको निरस्त कर सकते हैं। आपने हरियाणा में जब 2 व्यक्तियों को गलत रूप से रिजेक्ट किया गया था या करा जा रहा था तो आपने हस्तक्षेप करके उसको सही किया था। आपने गुजरात में जो बैलेट कास्ट हो गए थे उनको भी फिर ठीक करने का प्रयत्न किया है। इसलिए बिल्कुल आप किसी रूप से अधिकार क्षेत्र के बिना हो या हेल्पलेस हो, ये गलत बात है।